প্রিয় একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হরিধন চক্রবর্তী, প্রভাষক রসায়ন, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ। তোমাদেরকে বিগত ক্লাসে আমি তোমার আয়তনিক বিশ্লেষণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। তার মধ্যে কোন ঘনমাত্রার দ্রবণের নির্দিষ্ট ঘনমাত্রা বা মোলারিটি থেকে পিপিএম এককে নিয়েছিলাম। তারপরে নির্দিষ্ট কোন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করে দেখিয়েছিলাম। এই জাতীয় কিছু সমস্যা সমাধান করেছিলাম। আজকে একই জাতীয় কিছু সমস্যার সমাধান দেখাচ্ছি, তবে একটু ভিন্নতা থাকবে। এইখানে তোমার দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করবে, দ্রবণের ঘনমাত্রা পিপিএম কে মোলারিটিতে প্রকাশ করতে পারবে, এবং এছাড়া কিছু গাণিতিক সমস্যাও সমাধান করতে পারবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখো, যেমন একটি গাণিতিক সমস্যা হচ্ছে, এখানে দেখো 0.002 মোলার KMnO4 দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে বা পিপিএম এ গণনা করো। এটাও এই জাতীয় সমস্যা তোমরা আগে করেছো, তবু এখন আবার একটু করে দেখাচ্ছি, কারণে যে এখানে অনেক সময় তোমার এই যে যেমন এখানে 0.22 মোলার KMnO4 দ্রবণ ইকুয়াল টু কত, 0.22 0.00, এখানে 1 থেকে 2 হবে, এটা পূর্ব সংখ্যাটি রয়ে গেছে, এইটা 2 হবে 2 মোল পার লিটারে। এই যে মোলের জায়গায় মোলারিটি স্থলে, অর্থাৎ মোল মানে মোলার, এই মোলার দ্রবণটা হবে মোল পার লিটার, এই মোল পার লিটার KMnO4, ঠিক আছে। এখন দেখো, আমি আগেই বলেছিলাম মোলকে যদি কিসে নেওয়া যায়, মোলকে এখানে গ্রামে নিতে হবে, গ্রামকে মিলিগ্রামে নিতে হবে। তাহলে মোলকে গ্রামে নিতে হলে পদার্থটি কি এখানে জানা থাকতে হবে, পদার্থটি হচ্ছে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে যেহেতু 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 158.1 গ্রাম, তাহলে এখানে 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান কত হবে, 158.1। এখানে একটা 1 হবে, এই 158.1 গ্রাম হবে, আর পার লিটার তো আগেই ছিল এখানে। তাহলে এখন এবার গ্রামকে আবার কি করতে হবে, গ্রামকে আবার মিলিগ্রামে নিতে হবে। দেখো, এই গ্রামকে মিলিগ্রাম, অর্থাৎ 1 গ্রামে 1000 মিলিগ্রাম, অর্থাৎ এই যে মোলারিটির যেই মানটি দেওয়া থাকবে তাকে ওই পদার্থের আণবিক ভর ইন্টু 1000 দিয়ে গুণ করলেই আসলে মিলিগ্রাম পার লিটারে চলে যাবে। তো আমরা এখানে পর্যায়ক্রমে ক্যালকুলেশন করব। প্রথমে মোলার যে মোলারিটি থাকবে, সে মোলার KMnO4 বা যে পদার্থের দ্রবণ থাকবে সেটা লেখা থাকবে। এই মোলারের স্থলে দিব কি মোল পার লিটার, মোল স্থলে দেব পদার্থটির আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে, এই যে যেমন এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আণবিক ভর হচ্ছে 158.1 গ্রাম, তাহলে এটা গ্রামে গেল, মোলটা গ্রামে আসলো, গ্রামটাকে আবার 1000 দিয়ে গুণ করলে মিলিগ্রামে যাবে। এই মিলিগ্রাম পার লিটারটাই হলো মূলত পিপিএম। তাহলে আমরা এখানে পেলাম কি 0.002 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের পিপিএম ঘনমাত্রা হচ্ছে 316.2 পিপিএম। এরপরে দেখো আরেকটি গাণিতিক প্রবলেম। দেখো, এই গাণিতিক প্রবলেমটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই গাণিতিক প্রবলেমটি অবশ্যই স্মরণ রাখার চেষ্টা করবে, এবং এগুলো অনেক কম্পিটিটিভ পরীক্ষায় আমি এখানে লিখতে ভুলে গেছি, এই অঙ্কটাও বুয়েট পরীক্ষা আসছিল, এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষায় এই প্রশ্নটা আসছে, তোমরা একটু ভালো করে দেখবে। দেখো, একটি টিউবওয়েলের পানির নমুনায় প্রাপ্ত আর্সেনিকের ঘনমাত্রা হচ্ছে কত, এই যে 2.3 × 10⁶ মোলার। বলেছে এই পানি পানের যোগ্য কিনা, এই পানি পান করা যাবে কিনা। তাহলে আমরা পানের যোগ্য হতে হলে এই মোলারিটিকে পিপিএম এ নির্ণয় করবো, আর পিপিএম কে আর্সেনিকের অনুমোদিত সীমা, মানে পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত সীমাটি দেওয়া থাকবে। এখানে আর্সেনিকের অনুমোদিত সীমা হচ্ছে 0.05 পিপিএম। খেয়াল করো, তাহলে এই মানটি অত্যন্ত অনেক ক্ষুদ্র মান। তাহলে আমরা যে মানটি, আমরা দেখি এখন কোন মানটি পাই। দেখো, প্রথমে দেখো আর্সেনিকের ঘনমাত্রা হলো 2.3 × 10⁶ মোলার। এই মোলারকে আমরা মোল পার লিটারে লিখলাম। এবার যেহেতু
1 মোল আর্সেনিক সমান হচ্ছে 75 গ্রাম, মানে আর্সেনিকের এটা পারমাণবিক ভর। 1 মোল আর্সেনিক সমান 75 গ্রাম, তাহলে 1 মোল স্থলে 75 গ্রাম বসালাম, 75 গ্রাম পার লিটার হলো। আবার গ্রাম স্থলে মিলিগ্রাম বসালে 1000 মিলিগ্রাম হলো। দেখো এই ক্যালকুলেশনটা কোনো পুরাতন না, এগুলো আগেও করেছো, তবুও মানে এই গাণিতিক প্রবলেমটি একটু মানে ভিন্ন ধরনের, একটু এটা বলে কি তোমার এটা একটা প্র্যাকটিক্যাল কাজ। আমাদের বাংলাদেশে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানিতে প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যায়। এই আর্সেনিক যে সমস্ত অঞ্চলে পাওয়া যায় তাদের ক্ষেত্রে ওই সমস্ত অঞ্চলের পানির পিপিএম ঘনমাত্রা নির্ণয় করা হয়, এবং পিপিএম ঘনমাত্রা নির্ণয় করে যদি ওই এলাকার স্বাস্থ্যকর্মীরা এই পিপিএম ঘনমাত্রা যদি এরকম পায়, মানে এই মানের 0.05 মানের উপরে পাই, তাহলে মানটি তাহলে ওই টিউবওয়েলে লাল রং দিয়ে ক্রস করে দেয়, ফলে এই পানি এই টিউবওয়েলের পানি পানযোগ্য হবে না। এই জন্য এটা একটা প্র্যাকটিক্যাল বিষয়, সেই জন্য অঙ্কটি আমি গুরুত্ব সহকারে দিলাম। তোমরা অতীব ইম্পর্টেন্ট একটা গাণিতিক প্রবলেম, এটা ভালো মতো দেখবে। তাহলে আমরা ক্যালকুলেশন করলেই মানটা পাবো, দেখো 0.1725 ppm। তাহলে দেখো তো তোমরা এই মানটি 0.1725 ppm মানটি 0.05 ppm মান চেয়ে অনেক বড় মান না? অনেক বড় মান। অর্থাৎ এইটার নিচে যদি হয়, পানি জল আর্সেনিকের সীমা 0.05 এর নিচে যদি হয়, তখন সেটি কি হবে, পানের যোগ্য হবে। কিন্তু এই মানটার চেয়ে অনেক উপরে মানটি, মানে অনেক বেশি, মানে আর্সেনিকের পরিমাণ এখানে যে মানটা আছে, এইখানে যে পরিমাণ আর্সেনিক থাকবে, অর্থাৎ 0.1725 ppm এ অনেক বেশি পরিমাণ আর্সেনিক থাকবে। সেই জন্য দেখো নমুনায় প্রাপ্ত আর্সেনিকের ঘনমাত্রা 0.1725 ppm, যা পানীয় জলে আর্সেনিকের অনুমোদিত সীমা 0.55 ppm এর উপরে, মানে অনেক বেশি। তাই এই পানি পানের অযোগ্য, এই পানি পানের অযোগ্য। এবার বলে রাখি তোমাকে, হয়তো কোনো সৃজনশীল প্রশ্নে মানে এটা উচ্চতর দক্ষতা দিতে পারে। এই যে তুমি মানটা বের করেছো, এটা পর্যন্ত হচ্ছে প্রয়োগ। তুমি পানের যোগ্য না অযোগ্য হবে, তখন সেক্ষেত্রে হয়তো এই মানটা দেওয়া থাকবে না, বা দেওয়া থাকলে তোমাকে নিচের লাইনটা লিখতে হবে, তখন এই প্রশ্নটি হয়ে যাবে উচ্চতর দক্ষতার। অথচ একটা তুমি কি করলে, একটা গাণিতিক প্রবলেম সলভ করলে শুধুমাত্র। সেই জন্য এইটা, এই জাতীয় গাণিতিক প্রবলেমগুলো দেখবে, আমরা পরবর্তীতে তোমাদের আরো কিছু সমস্যা সমাধান করব। তো যাই হোক, এরপরে দেখো আরেকটি প্রশ্ন, দেখো এখানে বলা আছে 585 ppm এককে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের ঘনমাত্রাকে মোলারিটিতে প্রকাশ করো। যেটা তোমাকে প্রথমে বলেছিলাম, দেখো মানে এটা এই ক্লাসটার শুরুতেই আমরা আগে করেছিলাম, বা এই ক্লাসও দেখিয়েছি, মোলারিটিকে পিপিএম এ রূপান্তর করা। কিন্তু এখন যেটা করলাম, দেখো এখন পিপিএম এককে মোলারিটিতে প্রকাশ করছি, ওটার উল্টো। আমি গতদিন দেখো আমি বলি, প্রথমে গতদিন ক্লাসে একটা অঙ্ক ছিল পার্সেন্টেজ থেকে, শতকরা পরিমাণ থেকে মোলারিটি নির্ণয় করা। আরেকটা প্রবলেম দেখিয়েছিলাম তোমাদেরকে, মানে মোলারিটি থেকে শতকরা পরিমাণ নির্ণয় করা। তোমরা দেখবা এগুলো ছোট ছোট অঙ্ক, কিন্তু এগুলা অনেক গুরুত্বপূর্ণ, অনেক বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট গাণিতিক প্রবলেম কিন্তু বার করে করার চেষ্টা করি। তাহলে এখন দেখো আমরা 585 ppm সোডিয়াম ক্লোরাইড ইকুয়াল টু কি, এই দেখো মিলিগ্রাম পার লিটার। পিপিএম কে আমরা কিসে বলি, পিপিএম কে এই মিলিগ্রাম পার লিটার। এবার মিলিগ্রামকে আমরা কিসে নেব, মিলিগ্রামকে গ্রামে নেব। অর্থাৎ এই দেখো 1000 মিলিগ্রামে যদি 1 গ্রাম হয়, তাহলে 1 মিলিগ্রামে কত হবে, 10⁻³ গ্রাম হবে। ঠিক আছে, তাহলে এখন দেখো 585 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার হলো। এবার গ্রামকে আমরা মোলে নিতে হবে না, মোলারিটিতে প্রকাশ করার অর্থ কি, মোল পার লিটার। তাহলে মোলে প্রকাশ করতে হলে এই পদার্থটা কি করে, সোডিয়াম ক্লোরাইডের 1 মোলের পরিমাণ যা পাবো তা দিয়ে ভাগ করতে হবে। দেখো যেহেতু 1 মোল সোডিয়াম ক্লোরাইড সমান 23, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, মোট 58.5 গ্রাম হবে। এই 58, অর্থাৎ 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সমান 1 মোল।
হ্যাঁ, তাইলে এই যে 58.5 দিয়ে এটাকে ভাগ করলে কি হবে, মোলে গেল। দেখো 58 পয়েন্ট সোডিয়াম 5, সোডিয়াম ক্লোরাইড সমান 1 মোল। তাহলে মোলে নিতে হলে তাকে কি করতে হবে, গ্রামকে পদার্থটার আণবিক ভর দিয়ে গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। এই ভাগ করলাম, অর্থাৎ আমরা গতবার ঘনমাত্রা থেকে ppm কে নিয়েছিলাম কি করে, প্রথমে তোমার ওখানে ছিল এই মোলের স্থলে গ্রামে নিয়েছিলাম, অর্থাৎ আণবিক ভরের গ্রাম আণবিক ভর দিয়ে গুণ করেছিলাম। তারপর তাকে আবার গ্রাম থেকে মিলিগ্রামে নিয়েছিলাম, তাও 1000 দিয়ে গুণ করেছিলাম, মানে মোলারিটি থেকে ppm নেওয়া। এখন ঠিক তার উল্টো কাজটা করতে হচ্ছে। দেখো ppm থেকে মোলারিটি আনতে হলে ওই যে মিলিগ্রামকে গ্রামে নিতে হলে 1000 দিয়ে ভাগ করলাম, আসলে এটা 1000 দিয়ে ভাগ। আবার তোমার এই গ্রামকে মোলে নিতে হলে আণবিক ভর দিয়ে ভাগ 58.5, এটা দিয়ে ভাগ করলে আমরা যে মোলারিটি পেলাম সেটা হচ্ছে 0.01 মোলার। তোমরা খেয়াল করবে এই ধরনের বেশি লাগবে না, আসলে তোমরা এই ধরনের কয়েকটি প্রবলেম অনুশীলনীতে দেখবা, তোমরা কয়েকটি প্রবলেম সলভ করার চেষ্টা করবে। একটা গাণিতিক প্রবলেম আমি যেভাবে দিয়েছি প্রত্যেকটি গাণিতিক প্রবলেম এভাবে সলভ করতে পারো। ppm থেকে মোলারিটিতে এভাবেই প্রকাশ করবে। তবে সব ক্ষেত্রে বলে দিচ্ছি তোমাদের পদার্থটার আণবিক ভর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই অঙ্কটা কিন্তু আমি দিয়েছি, দেখো প্রথমে দেখো এই দেখো এটা বুয়েট ভর্তি পরীক্ষায় 2015 এবং 16 সাল দুবারই পরপর আসছিল। তো তোমাদের গাণিতিক প্রবলেমটা একটু বলি, এটা কেন এত ইম্পর্টেন্ট বা এটা পরীক্ষায় অনেক কম্পিটিটিভ পরীক্ষায় কেন আসবে। দেখো এখানে বলেছে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.25 মোলার হলে এই দ্রবণের ppm কত, মানে দ্রবণের ppm ঘনমাত্রা কত। দেখো এখানে এই ক্ষেত্রে তোমার আমরা 0.025 মোলার ক্লোরাইড আয়ন ইকুয়াল টু 0.025 মোল পার লিটার ক্লোরাইড আয়ন, এভাবে লিখতে পারো, অসুবিধা নেই। এবারে এই দেখো মোল পার লিটার, এখানে দেখো মোলকে আমরা কিসে নেবো, গ্রামে নেবো। এই যে গ্রামে এখানে 1 মোল ক্লোরিন সমান কত, 35.5। এখন তুমি বলতে পারো এখানে তো ক্লোরাইড আয়ন দিয়েছে, দেখো অর্থাৎ ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর 35.5। তাহলে পারমাণবিক ভর মানে কি, পারমাণবিক ভর মানে এই পরমাণু কেন্দ্রে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা যোগফল। তো এখানে ক্লোরাইড আয়ন বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রন থাকে ইলেকট্রনের উপর অতি নগণ্য, এখানে ইলেকট্রন ভরকে পারমাণবিক ভরের মধ্যে যোগ হবে না, পারমাণবিক ভরে যোগ হবে কোনটি, পরমাণু কেন্দ্রে অবস্থিত প্রোটন ও নিউট্রনের ভর। সেই জন্য ক্লোরাইড আয়নের ভর ও পারমাণবিক ভর কত হবে, এই যে 35.5 গ্রাম। এই দুটো গুণ করলে এটা লিটার গ্রাম পার লিটারে গেল। এবার আবার গ্রামকে মিলিগ্রামে 1000 দিয়ে গুণ করলাম, মিলিগ্রাম, এই যে মিলিগ্রাম পার লিটার হলো, এই মিলিগ্রাম পার লিটারটা হলো ppm। তাহলে দেখো এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 0.25 মোলার হলে এই দ্রবণের ppm কত। এই দ্রবণের ppm হলো এই দেখো 8875 ppm। এই গাণিতিক প্রবলেম অত্যন্ত ইম্পর্টেন্ট তোমাদেরকে। আমি দেখো প্রতিটা ক্লাসে 4-5টা করে গাণিতিক প্রবলেম দেখালাম। তো আশা করছি, অর্থাৎ তোমাদের আমি যা পড়ালাম বলি, যে কোনো একটা দ্রবণ দিলে তার দ্রবণের আয়তন এবং মোলারিটি দেওয়া থাকলে সে দ্রবণের দ্রবীভূত দ্রবের ভর নির্ণয় করা যাবে। এ ধরনের কিছু গাণিতিক প্রবলেম দেখিয়েছি। আবার কোন দ্রবণে যদি দ্রবণের আয়তন এবং দ্রবের ভর দেওয়া থাকে তখন সেক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি নির্ণয় করতে দিয়েছি। এবার বললাম আমরা পার্সেন্টেজ অফ সলিউশন, কোন সলিউশনের পার্সেন্টেজ দেওয়া থাকলে তার কিভাবে ঘনমাত্রা নির্ণয় করা যায়, আবার কোন দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকলে তাদের কিভাবে পার্সেন্টেজ নির্ণয় করা গেল। তারপর করলাম আমরা কোন দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকলে তার থেকে ppm ঘনমাত্রা কিভাবে নির্ণয় করা যায় সেটা যেমন দেখলাম। আবার ppm ঘনমাত্রা দেওয়া থাকলে তাদের কিভাবে মোলারিটি নির্ণয় করা যায়। এই যে কতগুলো বিশেষ কতগুলো গাণিতিক প্রবলেম সলভ করলাম, আমার বিশ্বাস যে তোমরা এই গাণিতিক প্রবলেমগুলো থেকে, এটা তোমরা হয়তো আমি প্রথম অধ্যায়ে পড়াচ্ছি, এগুলো দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে কিছু গাণিতিক সমস্যা, কিন্তু প্রথম অধ্যায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধায় এখানে করাচ্ছি। তো আগামী দিন তোমাদেরকে আর একটু ভিন্ন ধরনের কিছু গাণিতিক সমস্যার সমাধান করব আমরা, বিশেষ করে আপেক্ষিক গুরুত্বের সাথে সম্পর্ক করে কিছু গাণিতিক প্রবলেম
সলভ করবো। তারপর তোমাদেরকে পড়াবো দ্রবণ কিভাবে লঘু করা হয়। দ্রবণ কিভাবে লঘু করা হয় তোমাদের এখানে শিখালাম কি আমরা, একটা দ্রবণ কিভাবে তৈরি করা যায়, একটা দ্রবণের কিভাবে ঘনমাত্রা নির্ণয় করা যায়। বেসিক কথা কিন্তু এই দুটোই। এই দুইটা বেসিক কথার জন্য আমরা কিছু গাণিতিক প্রবলেম সলভ করেছি। তোমরা যতটুকুই বুঝো না কেন, এই যে গাণিতিক প্রবলেম গুলো দেখালাম বা প্রথম থেকে যা পড়ালাম, আজকে হলো 6ষ্ঠ ক্লাস। তো প্রথম ক্লাসটা বাদ দিলেও মোট ক্লাস হবে 5টি। এই 5টি ক্লাসে যা পড়িয়েছি ওগুলো খাতায় সুন্দর মতো লিখে রাখবে, সুন্দর মতো লিখে রাখবে। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমি এইটুকুই পড়ালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বাসায় তোমরা ভালো মতো পড়ালেখা করবে এবং আমাদের ক্লাসগুলো ফলো করবে এবং আমাদের সাথে থাকবে বলে দিচ্ছি। কোনো ক্লাস মিস করবে না। ক্লাস মিস করলে পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে। আমরা যখন স্বাভাবিক ক্লাস করবো তখন তোমরা আমাদের সাথে চলতে পারবে না বা আমরা কি পড়াচ্ছি এটা বুঝবে না। কারণ যতই বলি না কেন, আমরা যখন ক্লাস শুরু করব হয়তো জিনিসগুলো আবার পড়াবো, কিন্তু জিনিসটা আমি যেহেতু তোমাদের একবার পড়িয়েছি, স্বাভাবিকভাবেই তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো এগুলোর উপরে। তো তোমরা ভালো মতো প্রস্তুতি নিয়ে আসবে। এখন এই পর্যন্তই থাকো, এই পর্যন্তই পড়ালেখা করো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।